সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ সমাজবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে বলছি যে আজকে একাদশ শ্রেণীর অফিসিয়ালি তোমাদের শেষ ক্লাসটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। I'm kind of lucky that আমি তোমাদের সাথে আরেকবার দেখা করার সুযোগ পাচ্ছি, যদিও ফর্মালি আমার অংশের ক্লাসগুলো অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আজকে এই শেষ ক্লাসটা নিতে পেরে আমার সত্যি ভালো লাগছে যে আমি আরো একবার তোমাদের সামনে আসতে পারছি, আরো একবার তোমার সাথে আমার সাক্ষাৎ হচ্ছে। এবং এরপর থেকে তোমাদের অফিসিয়ালি এবং ফর্মালি দ্বাদশের ক্লাস শুরু হয়ে যাবে এবং তোমরা সম্পূর্ণরূপে দ্বাদশের ক্লাসে এনগেজড হয়ে যাবে। সেখানে তোমরা নতুন শিক্ষকদের পাবে, নতুন সিলেবাসের সঙ্গে। এবং আমি জানি না আদৌ আর কখনো ক্লাসে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে কিনা। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, ক্লাসে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। তো সেই দিক থেকে আমি আবারও বলছি যে আমি খুব খুশি যে আরো একবার তোমাদের সাথে আমার ক্লাস নেওয়ার সুযোগ হচ্ছে। তো আজকে আসলে যেহেতু আমরা বলছি যে একাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান বিভাগের শেষ ক্লাস হতে যাচ্ছে আজকের ক্লাসটা, তো আজকের ক্লাসে আসলে আমরা পার্টিকুলার কোনো টপিকের উপরে বা পার্টিকুলার কোনো চ্যাপ্টারের উপরে ফোকাস করব না, বরং আমরা যেটা করব, আমরা আমাদের যে শর্ট এন্ড সিলেবাস, অর্থাৎ বছরের শুরুতে আমরা যে সিলেবাস নিয়ে পড়া শুরু করেছিলাম, পরবর্তীতে কিন্তু কোভিড সিচুয়েশনের কারণে বোর্ড কর্তৃক সেই সিলেবাসটাকে ছোট করে আনা হয়েছে। তো সেই সংক্ষিপ্ত সিলেবাসটায় আসলে কি কি আছে, আমাদের অ্যাসাইনমেন্টের জন্য কোন কোন চ্যাপ্টার গুলো জরুরি এবং সেই চ্যাপ্টার গুলোর ভিতরে আবার কি কি আছে, সেগুলোর ভিতরে কোন জিনিসগুলো আমরা একটু বিশেষ করে মনে রাখার চেষ্টা করব, কোন জিনিসগুলো সমাজবিজ্ঞানকে জানতে বুঝতে বেশি জরুরি, জাস্ট এই জিনিসগুলোর উপরে একটা রিভিউ ক্লাস হবে। আই নো অল অফ ইউ আর ভেরি মাচ ব্রিলিয়ান্ট, তোমরা ক্লাসগুলো খুব মন দিয়ে করেছো এবং ক্লাসের কন্টেন্ট সম্পর্কেও তোমাদের আইডিয়া আছে। আজকে জাস্ট অ্যাট এ গ্ল্যান্স আমরা সিলেবাসটাকে আরো একবার দেখে নেব। লেটস স্টার্ট। So here is your first chapter. প্রথম চ্যাপ্টার, যার নাম হচ্ছে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ সোশিওলজি, বাংলায় বলতে পারি সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ। তো এই চ্যাপ্টারটার ভিতরে যে জিনিসগুলো তোমরা জানতে পেরেছো সেগুলো হচ্ছে কনসেপ্ট অফ সোশিওলজি, নেচার অফ সোশিওলজি, স্কোপ অফ সোশিওলজি, ইম্পর্টেন্স অফ স্টাডিং সোশিওলজি, ব্যাকগ্রাউন্ড অফ দ্য অরিজিন অফ সোশিওলজি, ডেভেলপমেন্ট অফ সোশিওলজি। অর্থাৎ প্রথমেই তোমরা জানতে পেরেছো যে সমাজবিজ্ঞান বিষয়টা আসলে কি, সমাজবিজ্ঞান কাকে বলা হয়, সমাজবিজ্ঞান বিষয়ের যে ধারণাটা বা বিভিন্ন মনীষীর যে সংজ্ঞা, সেইগুলোর আলোকে তোমরা প্রথমেই সমাজবিজ্ঞানকে বুঝতে চেষ্টা করেছো। তারপরে যেটা হয়েছে যে সমাজবিজ্ঞান আসলে প্রকৃতিগত দিক থেকে কেমন, যেমন আমরা বলি যে সমাজবিজ্ঞান একটা হোলিস্টিক সায়েন্স, সমাজবিজ্ঞান একটা পূর্ণাঙ্গ বিজ্ঞান, বা সমাজবিজ্ঞান সমাজকে নিয়ে আলোচনা করে। এই যে সমাজবিজ্ঞানের যে বিশেষ বৈশিষ্ট্যগুলো, বিশেষ প্রকৃতিগুলো, সেগুলো আমরা জানতে পেরেছি। বা সমাজবিজ্ঞানের যে বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে, সমাজের বিভিন্ন দিককে বিভিন্ন সেগমেন্টে ভাগ করে যে সমাজবিজ্ঞানে আলোচনা করা হয়, সেগুলো সম্পর্কে আমরা স্কোপ অফ সোশিওলজিতে জানতে পারবো। আমরা জানতে পারবো যে সমাজবিজ্ঞান বিষয়টা আসলে ধীরে ধীরে এত বেশি বিস্তৃতি লাভ করেছে যে কিছু সাবজেক্ট কিন্তু আবার সমাজবিজ্ঞান থেকে বের হয়ে যে আলাদা ডিসিপ্লিন হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। এরকম যদি আমরা সাবজেক্টের নাম বলতে চাই, তাহলে অ্যানথ্রোপোলজি বা ক্রিমিনোলজির কথা আমরা খুব সহজেই বলতে পারি। এবং সমাজ জীবনে সমাজবিজ্ঞান পাঠের গুরুত্বগুলো কি, বা সমাজবিজ্ঞান পাঠ করলে আমরা জীবনে কি ধরনের সুবিধা লাভ করতে পারি, বা ঠিক কি কারণে আমরা সমাজবিজ্ঞান পড়বো, সেই জিনিসগুলো আমরা জেনেছি এই চ্যাপ্টারে।
আমরা এই চ্যাপ্টারে আরো জেনেছি যে ঠিক কি ধরনের সিচুয়েশনে সমাজ বিজ্ঞানের উৎপত্তি ঘটেছিল, যে ফরাসি বিপ্লবের সময় বা শিল্প বিপ্লবের সময় সমাজের যে র্যাপিড চেঞ্জ গুলো হচ্ছিল সেইগুলোর আসপেক্টে যেভাবে ধীরে ধীরে সমাজ বিজ্ঞানের যাত্রা শুরু হয় অগাস্ট কোথের হাত ধরে, এবং তারপরে তার উত্তরসূরিরা ছিলেন যেমন এমিল ডুরকেইম, কার্ল মার্কস, হার্বার্ট স্পেন্সার, ম্যাক্স ওয়েবার, তাদের কথা আমরা বলতে পারি। তাদের হাত ধরে কিভাবে সমাজ বিজ্ঞান একটা শক্ত অবস্থানে এসে দাঁড়ালো এবং নিজেকে একটা সায়েন্স হিসেবে বা খুব পপুলার একটা সোশ্যাল সায়েন্স হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হলো, সেই জিনিসগুলো সবাই তোমরা এই চ্যাপ্টার থেকে জেনেছো। আমার মনে হয় না এই চ্যাপ্টারে তোমাদের তেমন কোনো সমস্যা থাকার কথা। তারপরেও আমরা এই চ্যাপ্টার থেকে সমাজবিজ্ঞানের ডেফিনেশন, নেচার, স্কোপ এবং ব্যাকগ্রাউন্ডটা ঠিক কোন সিচুয়েশনে কোন ঘটনার প্রেক্ষিতে সমাজবিজ্ঞানের উৎপত্তি ঘটেছিল এই জিনিসগুলো আমরা সবসময় মাথায় রাখার চেষ্টা করব। এরপরে তোমাদের যে চ্যাপ্টারটা রয়েছে সেটি হচ্ছে চ্যাপ্টার 4। এটিও সমাজবিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের নাম হচ্ছে বেসিক কনসেপ্ট অফ সোশিওলজি, বা বাংলায় যাকে বলা হচ্ছে সমাজবিজ্ঞানের মৌল প্রত্যয়। এটা আসলে খুবই বিশাল একটা চ্যাপ্টার এবং যেমন এর পরিধি বড় তেমনি কিন্তু এই চ্যাপ্টারটা তোমাদের জন্য সমাজবিজ্ঞানকে বুঝতে খুব গুরুত্বপূর্ণ। কেননা এই চ্যাপ্টারটা সমাজ বিজ্ঞানে ব্যবহৃত বিভিন্ন যে কনসেপ্ট গুলো রয়েছে বা বিভিন্ন প্রত্যয় গুলো রয়েছে সেইগুলোর সাথে তোমাদের পরিচয় করানোর একটা চেষ্টা করা হয়েছে। আমরা আউটলাইনটা দেখে নেই। প্রথমে বলা হচ্ছে কনসেপ্ট অফ সোসাইটি, অর্থাৎ সোসাইটি বা সমাজ কাকে বলে, ক্যারেক্টারিস্টিক্স অফ এন্ড ফাংশনস অফ সোসাইটি, অর্থাৎ সমাজের বৈশিষ্ট্যগুলো কি কি এবং সমাজের কার্যাবলীগুলো কি কি, সমাজ থেকে মানুষ কি কি ধরনের উপকার পেয়ে থাকে সেইগুলো আমরা এখান থেকে জানবো। ইভলিউশন অফ সোসাইটি, সমাজ কিভাবে ধাপে ধাপে বিবর্তিত হচ্ছে। আমরা মনে রাখবো ধাপে ধাপে যে পরিবর্তন সেটাকেই বলা হয় বিবর্তন। তো সমাজের বিবর্তন কিভাবে হয়েছে সেটা তোমরা এই চ্যাপ্টার থেকে জেনেছো। কম্পেয়ারিং ডিফারেন্ট টাইপস অফ সোসাইটি, বিভিন্ন ধরনের যে সমাজ রয়েছে সেগুলোর মধ্যে একটা তুলনামূলক আলোচনা তোমরা এখান থেকে জানতে পেরেছো। এরপরে তোমরা এখান থেকে জেনেছো কনসেপ্ট অফ কালচার অ্যান্ড সিভিলাইজেশন, রিলেশন বিটুইন কালচার অ্যান্ড সিভিলাইজেশন, টাইপস অফ কালচার অ্যান্ড সিভিলাইজেশন, এই জিনিসগুলো, অর্থাৎ সমাজ কি, সম্প্রদায় কি, তারপরে সংস্কৃতি কি, সংস্কৃতি এবং সভ্যতার মধ্যে সম্পর্ক কি, সংস্কৃতি ও সভ্যতার মধ্যে পার্থক্যগুলো কি, সংস্কৃতি ও সভ্যতার বিভিন্ন ধরনগুলো কি কি, এই জিনিসগুলো সম্পর্কেও কিন্তু তোমরা এই চ্যাপ্টারে জেনেছো। আরো জেনেছো কনসেপ্টস এন্ড টাইপস অফ গ্রুপ, অ্যাসোসিয়েশন এন্ড কমিউনিটি, রিলেশন এমন গ্রুপ, অ্যাসোসিয়েশন এন্ড কমিউনিটি, অর্থাৎ দল, সংঘ এবং সম্প্রদায়। এই যে সমাজবিজ্ঞানের আরো কিছু গুরুত্বপূর্ণ প্রত্যয়গুলো রয়েছে, বিশেষ করে সম্প্রদায়ের কথা আমি বলবো, এটা তোমাদের জানা অত্যন্ত জরুরি যে একটা জনগোষ্ঠীকে যখন আমরা সম্প্রদায় বলবো তখন তার মূলত দুইটা বৈশিষ্ট্য থাকবে। একটা হচ্ছে নির্দিষ্ট এলাকায় তারা বসবাস করবে এবং তাদের ভিতরে সম্প্রদায়গত মানসিকতা থাকবে। আবার যখন বলছি কনসেপ্ট অফ সোসাইটি তখন আমরা বলছি যে সোসাইটি আসলে কি, মানব সম্পর্কের জটিল জাল, এখানে মানুষ কিভাবে বসবাস করে এই জিনিসগুলো কিন্তু, এবং সমাজ বিজ্ঞানকে জানতে হলে, এবং সমাজ বিজ্ঞানের কাজই তো সমাজকে জানা, তো সেইখানে মূলত সমাজ বলতে আমরা কি বুঝি সেটাই যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা সমাজ বিজ্ঞানের সঠিক যে পাঠোদ্ধার বা সমাজ বিজ্ঞানের সঠিক যে ব্যবহার সেটা করতে কখনোই সম্ভব হব না, সক্ষম হব না। এই কারণেই কিন্তু আমাদের জন্য এটা খুব জরুরি যে সমাজ কি, সমাজের কার্যাবলী কি, সমাজের বিবর্তনটা কিভাবে হয়ে আসছে এটা জানা। আর এরপরে আমরা জানি আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কালচার, যেখানে বলা হচ্ছে কালচার ইজ হোয়াট উই আর, অর্থাৎ আমরা যা তাকেই বলা হচ্ছে আমাদের কালচার। আবার সিভিলাইজেশনকে কি বলা হচ্ছে, সিভিলাইজেশন ইজ হোয়াট উই হ্যাভ, আমরা যা তৈরি করি আমাদের প্রয়োজনে সেগুলোই আমাদের সভ্যতা।
তো কালচার অ্যান্ড সিভিলাইজেশন পড়তে গিয়ে আমরা এখানে কালচার অ্যান্ড সিভিলাইজেশন, দ্যাট ইজ সংস্কৃতি এবং সভ্যতার মধ্যে সম্পর্ক জানবো, সংস্কৃতি এবং সভ্যতার মধ্যে পার্থক্য জানবো, এবং এই জিনিসগুলো আমাদেরকে আমাদের অ্যাসাইনমেন্ট বা পরবর্তীতে ফাইনাল এক্সামের যে বিষয়গুলো আছে সেটার জন্য কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। এছাড়া দল, সংঘ, সম্প্রদায়, এগুলো সবগুলোই সমাজ বিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ প্রত্যয় এবং তোমাদের মাথায় রাখতে হবে। এই চ্যাপ্টারটা কিন্তু অলরেডি শর্ট করে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে, কাজে যা আছে এই চ্যাপ্টারে সেগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে। তো দল কি, সংঘ কি, সম্প্রদায় কি, এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। এছাড়াও আরো একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে ইনস্টিটিউশন বা সামাজিক প্রতিষ্ঠান। এখানে বলা হচ্ছে লেআউটের ভিতরে রয়েছে কনসেপ্ট অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ইনস্টিটিউশন, অরিজিন অ্যান্ড টাইপোলজি অফ ইনস্টিটিউশন, রিলেশন অ্যামং গ্রুপ, অ্যাসোসিয়েশন, কমিউনিটি অ্যান্ড সোসাইটি। সো সামাজিক যে প্রতিষ্ঠানগুলো, যে সমাজের বিভিন্ন লিখিত যে বিধি নিষেধগুলো, সেগুলোকেই আমরা প্রতিষ্ঠান বলছি। তো সামাজিক যে প্রতিষ্ঠানগুলো, সামাজিক প্রতিষ্ঠানের ধারণা, সামাজিক প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য, সামাজিক প্রতিষ্ঠানের শ্রেণী বিভাগ, এই জিনিসগুলো তোমরা এই চ্যাপ্টার থেকে জেনেছো। এই চ্যাপ্টার থেকে তোমরা জেনেছো দল, সংঘ, সম্প্রদায় এবং সমাজের মধ্যে সম্পর্ক। এই জিনিসগুলো আমরা আমাদের ব্রেইনে ঢুকিয়ে নেব এবং আমরা মনে রাখবো যে আমরা যদি একাদশের এই জিনিসগুলো মাথায় রাখতে না পারি তাহলে কিন্তু দ্বাদশের ক্লাসের অনেক কিছুই বুঝতে আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। চ্যাপ্টার 4-এ আরো কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব, মনে রাখার চেষ্টা করব। কনসেপ্ট অফ কাস্টম, ফোকলোর অ্যান্ড মোরস, অর্থাৎ সামাজিক প্রথা, লোকাচার, লোকরীতি, এগুলো সম্পর্কে আমরা এগুলোর ধারণা জেনেছি অলরেডি, সেগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। এবং এই প্রথা, লোকাচার, লোকরীতি, এগুলোর ভিতরে যে সম্পর্ক আছে সেগুলোও আমরা জেনেছি এই চ্যাপ্টার থেকে। এছাড়া জেনেছি concepts, characteristics and relation between social structure and social stratification. সোশ্যাল স্ট্রাকচার বা সমাজ কাঠামো কিন্তু সমাজ বিজ্ঞানের আরেকটি খুব গুরুত্বপূর্ণ মৌল প্রত্যয়, যেখানে বলা হচ্ছে যে সমাজে মানুষের সাথে মানুষের যে সম্পর্ক সেটাই মূলত সোশ্যাল স্ট্রাকচার বা সামাজিক সম্পর্ক, সমাজ কাঠামো। অর্থাৎ সমাজ কাঠামোকে বুঝতে হলে মানুষের সাথে মানুষের যে সম্পর্ক সেটাকে আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। এছাড়া রয়েছে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের ধারণা। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন অর্থাৎ সামাজিক স্তরবিন্যাস। সমাজে যে মানুষ বিভিন্ন স্তরে স্তরে বিন্যস্ত, অর্থাৎ আমরা জানি একই সমাজে সব মানুষ একই সমান সুযোগ সুবিধা ভোগ করে না, একই সমান ধন দৌলত ভোগ করে না, মান মর্যাদা ভোগ করে না। এই যে একই সমাজে যে বিভিন্ন স্তরের সুযোগ সুবিধা মানুষ ভোগ করে সেইটা বোঝাতে বলা হয় সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। রয়েছে কনসেপ্ট অফ সোশ্যাল কন্ট্রোল, অর্থাৎ সামাজিক নিয়ন্ত্রণ। মানুষ কিন্তু নিজের প্রয়োজনে বা সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনার প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সমাজকে নিয়ন্ত্রণ করে থাকে, যেটাকে বলা হয় সোশ্যাল কন্ট্রোল বা সামাজিক নিয়ন্ত্রণ। এই জিনিসটাও জেনে রাখা আমাদের বাস্তব জীবনকে বোঝার জন্য অত্যন্ত প্রয়োজন। এছাড়া এজেন্টস অফ সোশ্যাল কন্ট্রোল, অর্থাৎ সোশ্যাল কন্ট্রোল বা সামাজিক নিয়ন্ত্রণের বাহনগুলো কি কি, কোন কোন বিষয়ের সাহায্যে বা কোন কোন জিনিসের সাহায্যে, কোন কোন উপাদানের সাহায্যে মানুষ সমাজকে নিয়ন্ত্রণ করে থাকে, সেটাও কিন্তু আমরা চ্যাপ্টার 4 থেকে জানতে পারছি এবং এগুলো মনে রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 5 সোশ্যাল ইনস্টিটিউশন বা সামাজিক প্রতিষ্ঠান। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টারটাতে আমরা আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো সম্পর্কে কিন্তু জানার সুযোগ পাই। প্রথমে বলা হচ্ছে ইম্পর্টেন্স অফ সোশ্যাল ইনস্টিটিউশনস। আমরা দেখেছি চ্যাপ্টার 4-এ কিন্তু সোশ্যাল ইনস্টিটিউশন কি, সোশ্যাল ইনস্টিটিউশনের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি, সেই জিনিসগুলো এসছে। আমরা 5th চ্যাপ্টারে এসে জানছি যে সোশ্যাল ইনস্টিটিউশনের সামাজিক গুরুত্বগুলো কি।
এবং এখানে আমরা জানবো যে সামাজিক প্রতিষ্ঠানগুলোই আসলে সমাজকে সুন্দরভাবে পরিচালিত করতে সহায়তা করে, কারণ সামাজিক প্রতিষ্ঠানগুলো হচ্ছে সেট অফ রুলস, কিছু বিধি নিষেধ যেগুলো সমাজের সবাই মেনে থাকে এবং এর মাধ্যমে কিন্তু সামাজিক শৃঙ্খলা যেটা সেটা বজায় থাকে। প্রথমেই সামাজিক প্রতিষ্ঠান হিসাবে এখানে বিবাহ বা ম্যারেজের কথা বলা হচ্ছে। রয়েছে কনসেপ্ট এন্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যারেজ, টাইপস অফ ম্যারেজ, সোশ্যাল ইম্পর্টেন্স অফ ম্যারেজ। অর্থাৎ বিবাহ সম্পর্কে এখানে প্রথমে কি বলা হচ্ছে যে বিবাহের ধারণাটা, বিবাহের সংজ্ঞা, বিবাহ বলতে কি বোঝায় সেটাকে বলা হচ্ছে। যেমন বলা হচ্ছে যে প্রাপ্তবয়স্ক নরনারীর যখন আইনসম্মতভাবে এবং সামাজিক স্বীকৃতি নিয়ে একটি চুক্তির সম্পর্কের ভিতরে এন্টার করছে বা চুক্তির সম্পর্ক তৈরি করছে, সেটাকে বলা হচ্ছে বিবাহ। আমাদের সমাজে আবার বিভিন্ন ধরনের বিবাহ দেখা যায়, এক বিবাহ, বহু বিবাহ, দলগত বিবাহ, আবার অনুলোম বিবাহ, প্রতিলোম বিবাহ, সমবিবাহ, অসম বিবাহ, এরকম বিভিন্ন ধরনের বিবাহ কিন্তু আমরা সমাজে দেখতে পারি, যেগুলো এই চ্যাপ্টারে তোমরা বিশদভাবে জেনেছো অলরেডি। এছাড়া সোশ্যাল ইম্পর্টেন্স অফ ম্যারেজ, বিবাহের সামাজিক প্রয়োজনগুলো কি বা সামাজিক উপকারিতাগুলো কি সেগুলোও কিন্তু আমরা এই চ্যাপ্টারের মাধ্যমে জানতে পেরেছি, জেনেছি। এবং এখান থেকে আমরা পেয়েছি যে বিবাহের সাথে কিন্তু সামাজিক নিয়ন্ত্রণেরও একটা ভালো গভীর সম্পর্ক রয়েছে। এরপর যে কন্টেন্ট আসছে চ্যাপ্টার 5-এ সেটা হচ্ছে কনসেপ্ট এন্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্যামিলি, থিওরিজ অফ অরিজিন এন্ড এভলিউশন অফ ফ্যামিলি, টাইপস এন্ড ফাংশনস অফ ফ্যামিলি, টাইপস অ্যান্ড চেঞ্জিং রোল অফ রুরাল এন্ড আরবান ফ্যামিলিজ। এখানে আমরা দেখছি যে আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পরিবার। আমরা সবাই পরিবারে বসবাস করি এবং এখানে পরিবার সম্পর্কে কিন্তু বিশদভাবে আলোচনা করা হয়েছে। প্রথমেই রয়েছে পরিবারের যে ধারণা বা পরিবারের সংজ্ঞা, সেটা সম্পর্কে তোমরা জেনেছো। তারপরে পরিবারের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো জেনেছো। তারপরে তোমাদেরকে জানানো হয়েছে বা পড়ানো হয়েছে পরিবারের উৎপত্তি এবং ক্রমবিকাশ বা বিবর্তন সংক্রান্ত যে তত্ত্বগুলো। এখানে মূলত তোমাদের ওয়েস্টার্ন মার্ক এবং মর্গানের তত্ত্ব সম্পর্কে বলা হয়েছে এবং এই জিনিসগুলো জেনে রাখা কিন্তু তোমাদের ভবিষ্যৎ জীবনে যারা সোশিওলজি বা যে কোনো সোশ্যাল সায়েন্সে পড়বে তাদের জন্য গুরুত্বপূর্ণ। আবার যে কোনো সময় তোমরা যদি নিজের সোসাইটিকে বুঝতে চাও বা অনেকেরই ট্যুরিজমের শখ থাকবে, বিভিন্ন সমাজে তোমরা বিভিন্ন দেশে হয়তো ঘুরতে বা কাজের প্রয়োজনে যাবে, তখন সেই সমাজকে যদি তোমরা বুঝতে চাও সেক্ষেত্রে কিন্তু এই কনসেপ্ট গুলো তোমাদের মাথায় রাখা খুব জরুরি হবে। এরপরে রয়েছে টাইপস এন্ড ফাংশনস অফ ফ্যামিলি, টাইপস এন্ড চেঞ্জিং রোল অফ রুরাল এন্ড আরবান ফ্যামিলিজ, সোশ্যাল ইম্পর্টেন্স অফ ফ্যামিলি। অর্থাৎ পরিবারেরও আমরা যে বিবাহের যেমন বিভিন্ন ধরন দেখেছি বা শ্রেণী বিভাগ দেখেছি, পরিবারেরও বিভিন্ন ধরনের শ্রেণী বিভাগ রয়েছে এবং পরিবারের শ্রেণী বিভাগ মূলত বিবাহের শ্রেণী বিভাগের উপরে অনেকখানি ডিপেন্ড করে। বিবাহের শ্রেণী বিভাগ বা বিবাহের ধরনগুলোর উপরে ভিত্তি করেও পরিবারের এক ধরনের শ্রেণী বিভাগ করা হয়। এছাড়া আমরা গ্রামীণ পরিবার এবং শহুরে পরিবারের ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যগত পার্থক্য দেখতে পারি এবং এর ভিতরে কিন্তু আবার চেঞ্জিং ট্রেন্ডও আমরা দেখতে পাই, যে সমাজগুলো কি শহরে কি গ্রামে ধীরে ধীরে কিন্তু পরিবর্তিত হয়ে যাচ্ছে, তাদের পরিবারগুলো পরিবর্তিত হয়ে যাচ্ছে, পরিবারের ধরনগুলো পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে পরিবারের কার্যাবলীর ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন দেখা যায়। এছাড়া সমাজে পরিবারের যে গুরুত্ব সেটাও কিন্তু এই চ্যাপ্টারে উঠে এসছে। পরিবার কিন্তু সামাজিক নিয়ন্ত্রণের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। এছাড়া শিক্ষার কথা যদি বলি, শিশুদের শিক্ষা সামাজিকীকরণের ক্ষেত্রে প্রধান ধাপ কিন্তু পরিবার। কাজেই সামাজিক প্রতিষ্ঠানগুলোর কথা যদি আমরা বলতে চাই, সেখানে কিন্তু পরিবার সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উঠে এসছে। এরপর আরেকটা প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে, সেটি হচ্ছে কিনশিপ, যাকে আমরা জ্ঞাতি সম্পর্ক বলে থাকি। আত্মীয়ের সাথে আত্মীয়ের যে সম্পর্ক, রক্তের সম্পর্ক, বিবাহের বন্ধনের
আবদ্ধ হওয়ার ফলে যে সম্পর্ক, আবার বন্ধুর সাথে বন্ধুর যে সম্পর্ক, এই ধরনের সম্পর্ক, সবগুলো সম্পর্ককে কিন্তু আমরা কিনশিপ বা বংশগতি এই কনসেপ্ট দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি। টাইপস অফ কিনশিপ, এখানে বিভিন্ন ধরনের কিনশিপের কথা বলা হয়েছে। যেমন অলরেডি আমি বলেছি যে কিছু সম্পর্ক আছে যেগুলো রক্তের সম্পর্ক, কিছু আছে যেগুলো বৈবাহিক সম্পর্ক, কিছু সম্পর্ক আছে একেবারে কাল্পনিক বা প্রথাগত সম্পর্ক, সেগুলো নিয়ে এখানে ব্যাপকভাবে আলোচনা করা হয়। এবং সোশ্যাল লাইফে এই জ্ঞাতি সম্পর্কের যে গুরুত্ব রয়েছে বা প্রভাব রয়েছে, সেগুলোও কিন্তু এই পঞ্চম অধ্যায়ে তোমরা শিখতে পেরেছো বা জানতে পেরেছো। এরপরে যে চ্যাপ্টার উপরে তোমাদের গুরুত্ব দেওয়া হয়েছে বা যে চ্যাপ্টারটা সিলেবাসে রাখা হয়েছে সেটি হচ্ছে চ্যাপ্টার 6, ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরস ইন সোশ্যাল লাইফ, অর্থাৎ সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ। এখানে সমাজ জীবনকে বিভিন্ন এক্সটার্নাল ফ্যাক্টর কিন্তু বিভিন্নভাবে প্রভাবিত করে, সেই ফ্যাক্টর গুলোর কথাই বলা হচ্ছে। প্রথমেই বলা হচ্ছে মেইন এলিমেন্টস দ্যাট ইনফ্লুয়েন্স সোশ্যাল লাইফ, অর্থাৎ সমাজ জীবনকে যে উপাদানগুলো প্রভাবিত করে থাকে, প্রথমেই সেই উপাদানগুলো সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে। উপাদানগুলো হচ্ছে জিওগ্রাফিক্যাল বা ভৌগোলিক উপাদান, লিনিয়েজ বা বংশগতি উপাদান, কালচার বা সাংস্কৃতিক উপাদান, এবং গ্রুপ বা গোষ্ঠীগত উপাদান। এবং এরপরে এই চ্যাপ্টারে কিন্তু একে একে সমাজ জীবনের ক্ষেত্রে জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্টের যে প্রভাব, ইনফ্লুয়েন্স, সেটা বলা হয়েছে। যেমন দেখা যায় যে যে কোনো দুর্গম এলাকার মানুষ কিন্তু অন্য জায়গার মানুষের চাইতে অনেক বেশি পরিশ্রমী হয়। আবার এই ধরনের এলাকায় অপরাধ প্রবণতাও অনেক সময় বেশি দেখা যায়। চরাঞ্চলে, বাংলাদেশের ক্ষেত্রে বলা হয় যে চরাঞ্চলে অপরাধ প্রবণতা বেশি দেখা যায়। এই ধরনের জিনিসগুলো কিন্তু জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরের সাথে রিলেটেড। এরপরে বলা হচ্ছে লিনিয়েজ, বংশগতি। এটাকে এখানে মনে করা হয় যে বংশগতির কারণেও কিন্তু সমাজ জীবনের প্রভাব থেকে থাকে। কারণ কোনো বংশের লোকেরা যদি বেশি যোগ্য হয়, তারা বেশি উন্নত সভ্যতা গড়ে তুলতে পারে। আবার কেউ যদি ততখানি উন্নত মেধা মননের অধিকারী না হয় বংশগতির দিক থেকে, তাহলে তারা অতটা উন্নত সভ্যতা গড়ে তুলতে পারে না। যদিও এটা নিয়ে ডিবেট আছে, তারপরেও এই বংশগতিটাকেও সমাজ জীবনের প্রভাব বিস্তারকারী একটা গুরুত্বপূর্ণ উপাদান বলে মনে করা হয়। এছাড়া সংস্কৃতির উপাদান সমাজ জীবনে কখনোই অস্বীকার করা যায় না, কারণ সমাজ জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে সংস্কৃতি। কারণ সংস্কৃতি মানে হচ্ছে হোয়াট উই আর, আমরা যা চিন্তা করি, আমরা যা জানি, আমাদের যে মূল্যবোধ, আমাদের যে আচরণ, এই সব কিছুই কিন্তু আসলে সংস্কৃতি। কাজেই সমাজ বিজ্ঞানের সংস্কৃতির যে প্রভাব, সেটা নিয়ে কিন্তু সন্দেহের কোনো অবকাশ নাই। লাস্ট বলা হচ্ছে গ্রুপ বা যে কোনো গোষ্ঠীর কিন্তু সমাজ জীবনের উপরে একটা প্রভাব থাকে। যেমন আমরা যদি রাজনৈতিক দল বলি, আমাদের দেশের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক দিকে তাকালে আমরা কিন্তু রাজনৈতিক দলগুলোর প্রভাব খুব পরিষ্কারভাবে দেখতে পাবো। বা ইদানিং আমরা যে সুশীল সমাজের প্রভাব যেটা, সেটাও কিন্তু বেশ পরিষ্কারভাবে দেখতে পাই। এই জিনিসগুলোকে বুঝতে, জানতে চ্যাপ্টার 6 কিন্তু তোমাদের যথেষ্ট হেল্প করতে পারে। এর পরবর্তী যে চ্যাপ্টার, সেটা হচ্ছে চ্যাপ্টার 7, প্রসেস অফ সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণের প্রক্রিয়া। আমরা জানি সামাজিকীকরণ বিষয়টা কি। সামাজিকীকরণ এমন একটা বিষয় যে মানুষ জন্মের পর ধীরে ধীরে তার সোসাইটির যে নিয়মগুলো, সেগুলো শিখতে থাকে। এবং বলা হয় যে সামাজিকীকরণের ব্যাপ্তি জন্মগ্রহণ থেকে শুরু করে মৃত্যুবরণ পর্যন্ত, অর্থাৎ মৃত্যুবরণের আগ মুহূর্ত পর্যন্ত মানুষ কিন্তু কিছু না কিছু শিখতে থাকে এবং সে তার সমাজের সাথে নিজেকে আরো বেশি খাপ খাইয়ে নেয়। এই যে সমাজের সাথে মানুষের নিজেকে খাপ খাইয়ে নেওয়ার প্রক্রিয়া, এটাকেই বলা হয় সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ। তো চ্যাপ্টার 7 এ প্রথমেই বলা হচ্ছে কনসেপ্ট অফ সোশ্যালাইজেশন, অর্থাৎ সামাজিকীকরণ কি, সামাজিকীকরণের যে সংজ্ঞাগুলো, সেইগুলো এখানে আলোচনা করা হয়েছে। তারপরে রয়েছে প্রসেস অফ সোশ্যালাইজেশন, অর্থাৎ সোশ্যালাইজেশনের প্রক্রিয়াগুলো কি, কিভাবে সোশ্যালাইজেশন হয়ে থাকে। এরপরে বলা হচ্ছে রোল অ্যান্ড ইনফ্লুয়েন্স অফ দ্য এজেন্টস অফ সোশ্যালাইজেশন, সামাজিকীকরণের বাহনগুলো কি কি। যেমন আমরা বলতে পারি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান,
রাজনৈতিক দল, এগুলো সবই কিন্তু সামাজিকীকরণের বাহন, এবং এই বাহনগুলোর মাধ্যমেই কিন্তু মানুষ জন্মগ্রহণের পর থেকে ইভেন সঙ্গী সাথী যাদের সাথে মানুষ খেলাধুলো করে তারাও কিন্তু সামাজিকীকরণের বাহন, কারণ তাদের সাথে মিলেমিশে মানুষ একটা ইউনিফর্ম যে বিহেভিয়ার সেটা করতে শেখে, যেটাকে আমরা সামাজিকীকরণ বলি। এবং এই সামাজিকীকরণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দুটো বাহন হচ্ছে পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠান। এরপরে বলা হচ্ছে যে ইম্প্যাক্টস অফ চেঞ্জিং ইনস্টিটিউশনস অন সোশ্যালাইজেশন। আমরা এর আগে বলেছি যে আমাদের সামাজিক প্রতিষ্ঠানগুলো কিন্তু ধীরে ধীরে বদলে যাচ্ছে, পরিবর্তিত হয়ে যাচ্ছে। এই পরিবর্তনগুলোর সোশ্যালাইজেশনের উপরে প্রভাব কেমন সেটা এখানে আলোচনা করা হয়েছে ইম্প্যাক্টস অফ গ্লোবালাইজেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অন সোশ্যালাইজেশন, অর্থাৎ বর্তমান বিশ্বায়নের যুগে এই বিশ্বায়ন প্রক্রিয়া এবং তথ্য প্রযুক্তি সামাজিকীকরণের উপরে কি ধরনের প্রভাব বিস্তার করে সেটাও কিন্তু চ্যাপ্টার 7 প্রসেস অফ সোশ্যালাইজেশনের আলোচনায় উঠে এসেছে, যেটা সম্পর্কে আমার ধারণা তোমরা খুব ভালোভাবে অবগত রয়েছে। এর পরবর্তীতে যে চ্যাপ্টারটা আসছে সেটি হচ্ছে চ্যাপ্টার 8 সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন অ্যান্ড ইনইকুয়ালিটি। বাংলায় যদি বলতে চাই চ্যাপ্টার 8 কে নামকরণ করা হচ্ছে সামাজিক স্তরবিন্যাস এবং অসমতা, অর্থাৎ সমাজে চলতে গেলে মানুষের সাথে মানুষের যে বিভিন্ন স্তর বিভক্তি দেখা যায় বা অসমতা দেখা যায়, মর্যাদা, স্ট্যাটাস, অর্থনৈতিক অবস্থা, এই সমস্ত জিনিসের দিক থেকে, সেই নিয়েই মূলত এই চ্যাপ্টারটা। এখানে প্রথমেই রয়েছে কনসেপ্ট অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, অর্থাৎ সামাজিক স্তরবিন্যাসের ধারণা। এখানে সামাজিক স্তরবিন্যাস কি বিভিন্ন সংজ্ঞায়নের মাধ্যমে সেটি তোমাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে। এরপর বলা হচ্ছে টাইপস অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন যুগে যুগে বিভিন্ন রকমের ছিল, সেই টাইপগুলোই এখানে তুলে ধরা হয়েছে। প্রথমেই বলা হয়েছে স্ল্যাভেরি বা দাস সমাজ, যেখানে মানব সমাজ মূলত দুইটা শ্রেণীতে বিভক্ত ছিল, একটা ছিল দাস প্রভু, একটা ছিল দাস। দাসদের এখানে কোনো নাগরিক অধিকারী ছিল না, দাস মালিকরা দাসদের যেভাবে খুশি ব্যবহার করত, তাদেরকে ব্যবহার করা হতো উৎপাদনের জীবন্ত হাতিয়ার হিসেবে। এরপরে আরেক ধরনের সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন হচ্ছে এস্টেট, যেটাকে আমরা আমাদের দেশের জমিদারি প্রথার সাথে তুলনা করতে পারি, যেখানে ফিউডাল লর্ড ছিল অর্থাৎ সামন্ত প্রভু, এবং তার সাথে ছিল সার্ফ বা ভূমিদাসরা। এরপরে কাস্ট, যেটা মূলত হিন্দু ধর্মে জাতিবর্ণ প্রথার কথা আমরা বলে থাকি, যে হিন্দু ধর্ম মূলত 4টি জাতিতে বিভক্ত: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এছাড়াও দলিত সম্প্রদায় বলতে আরেকটা সম্প্রদায় রয়েছে, বা মহাত্মা গান্ধী যাদের নামকরণ করেছিলেন হরিজন সম্প্রদায় বলে। আরেকটি ক্লাসের কথা বলা হচ্ছে বর্তমান বিশ্বে যে ধরনের সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনটা সবচাইতে গুরুত্বপূর্ণ বা সবচাইতে বহুল প্রচলিত, সেটা হচ্ছে সোশ্যাল ক্লাস বা সামাজিক শ্রেণী। এগুলো নিয়ে তোমাদের ক্লাসে বিশদভাবে আলোচনা করা হয়েছে। এরপরে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের থিওরি গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। মার্কসিস্ট থিওরি, যেটাকে কনফ্লিক্ট থিওরি বলা হয়, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে ফাংশনাল থিওরি নিয়েও আলোচনা করা হয়েছে। মার্কসিস্ট থিওরিতে মূলত সমাজের যে বিপরীতমুখী গোষ্ঠীগুলো রয়েছে তাদের মধ্যে যে দ্বন্দ্ব, সেই জিনিসগুলো উঠে এসেছে। অপরপক্ষে ফাংশনাল থিওরিতে বলা হয়েছে যে মানুষ তার মেধা শ্রম দিয়ে নিজের অবস্থার পরিবর্তন করতে পারে, এবং যে বেশি ঝুঁকিপূর্ণ কাজ করবে, যে বেশি মেধার স্বাক্ষর রাখবে, তার জন্য অধিক পারিশ্রমিক পাওয়াটা জাস্টিফাইড। এগুলো বিস্তারিত তোমরা জানো, আবার তোমরা অবশ্যই রিভাইজ করে নিবে, কারণ আমি বলেছি আগেও যে একাদশের বিষয়গুলো যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে সক্ষম না হও, তাহলে কিন্তু দ্বাদশের বিষয়গুলো আয়ত্ত করা অনেক ক্ষেত্রেই তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। এই চ্যাপ্টারে আরো রয়েছে সোশ্যাল ইনইকুয়ালিটি। এটাকে বলা হচ্ছে যে মানুষ সমাজ জীবনে চলতে গিয়ে মর্যাদা, সম্মান, এই সমস্ত জিনিস বিষয়ের দিক থেকে যে
ইনইকুয়ালিটি গুলো ফেস করে বা অসমতা গুলো ফেস করে, সেগুলাকে সামাজিক অসমতা দ্বারা প্রকাশ করা হয়। এখানে দুই ধরনের অসমতা মূলত তুলে আনা হয়েছে, একটা হচ্ছে জেন্ডার ইনইকুয়ালিটি বা জেন্ডার অসমতা, আরেকটা হচ্ছে এজিজম বা বয়স বৈষম্যবাদ। প্রথমে আমরা দেখে নিই জেন্ডার ইনইকুয়ালিটির কথা। জেন্ডার ইনইকুয়ালিটিকে আবার বিভিন্ন ধরনের তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যাখ্যা করা হয়। প্রথমেই রয়েছে লিবারেল ফেমিনিজম, যেখানে নারী পুরুষ সবার জন্য সমান সুযোগ এবং সমান সম্মান আশা করা হয়। পোস্ট মডার্ন ফেমিনিজম, যেখানে নারীদের ভিতরেও যে বৈচিত্র্য রয়েছে সেই জিনিসটাকে রিকগনাইজ করা হয়। রেডিক্যাল ফেমিনিজম, যেখানে বলা হয় যে বর্তমান যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা সেইখান থেকে নারী মুক্তির কোনো উপায় নাই, এই সমাজ ব্যবস্থাকে সমূলে উৎপাটন করতে হবে, করে নতুন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। ব্ল্যাক ফেমিনিজম, যেখানে নারীদের রেসিজমের যে শিকার হচ্ছে নারীরা, সেটা নিয়ে কথা বলা হচ্ছে। তো এগুলো নিয়েও তোমাদের অলরেডি ভিডিও ক্লাস আছে, তোমরা চাইলে সেই ক্লাসগুলো আবার দেখে নিতে পারো। এরপরে বলা হচ্ছে এইজিজমের কথা, অর্থাৎ বয়সের কারণে মানুষ যখন বৈষম্যের শিকার হয় সেই বৈষম্যটাকে বলা হয় এইজিজম। সর্বশেষ এই চ্যাপ্টারে বলা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি বা সামাজিক নিরাপত্তার কথা। যেমন আমরা সামাজিক নিরাপত্তার উদাহরণ হিসেবে বলতে পারি বিধবা ভাতা, বেকার ভাতা, এই ধরনের যে ইনিশিয়েটিভ গুলো যেগুলোর মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসার একটা চেষ্টা করা হয়, সেটাকে আমরা সোশ্যাল সিকিউরিটি বলতে পারি। এর পরবর্তী যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার 10, ডেভিয়েন্ট বিহেভিয়ার অ্যান্ড ক্রাইম, বাংলায় যাকে বলা হচ্ছে বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধ। এখানে কন্টেন্ট গুলো আমরা দেখে নেই। কন্টেন্ট গুলো প্রথমে রয়েছে কনসেপ্ট অফ ডেভিয়েন্ট বিহেভিয়ার। আমরা জানি কোনো আচরণ যখন সামাজিক মূল্যবোধের পরিপন্থী হয় তখন সেই আচরণটাকে বলা হয় ডেভিয়েন্ট বিহেভিয়ার। তো এখানে ডেভিয়েন্ট বিহেভিয়ারের ধারণাটাকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। ক্যারেক্টারিস্টিক্স অফ ডেভিয়েন্ট বিহেভিয়ার, ডেভিয়েন্ট বিহেভিয়ার বা বিচ্যুতিমূলক আচরণের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো তুলে ধরা হয়েছে। কজেস অফ ডেভিয়েন্স, ডেভিয়েন্সের কারণগুলো কি কি, ঠিক কি কারণে মানুষ আসলে বিচ্যুতিমূলক আচরণগুলো সমাজে করে থাকে সেই জিনিসগুলো এই চ্যাপ্টারে তুলে আনা হয়েছে। এরপরে সেকেন্ড সেগমেন্ট এই চ্যাপ্টার যেটা, সেটাতে বলা হচ্ছে কনসেপ্ট, টাইপস অ্যান্ড কজেস অফ ক্রাইম বা অপরাধ, অর্থাৎ অপরাধের ধারণা, অপরাধের বিভিন্ন ধরন এবং অপরাধের কারণগুলো তুলে আনার চেষ্টা করা হয়েছে। অপরাধ কি বললে আমরা খুব সহজেই বলতে পারি যে যে সমস্ত কাজের জন্য কোনো দেশের বা কোনো রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী শাস্তির বিধান আছে সেই কাজটাকেই আমরা ক্রাইম বলতে পারি। এবং এই চ্যাপ্টারে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এরপরে রয়েছে ডিফারেন্স বিটুইন ক্রাইম অ্যান্ড ডেভিয়েন্ট বিহেভিয়ার। আমরা অনেক সময়ই বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধের মধ্যে পার্থক্য করতে ব্যর্থ হই। তো সেই জায়গাটা করা যাবে না। সোশিওলজি স্টুডেন্ট হিসেবে আমাদের অবশ্যই বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধের মধ্যে পার্থক্যগুলো খুব ভালোভাবে জানতে হবে, যেটা এই চ্যাপ্টারের কন্টেন্টের মধ্যে রয়েছে। রেমেডি অফ ডেভিয়েন্ট বিহেভিয়ার অ্যান্ড ক্রাইম, এই চ্যাপ্টারের সর্বশেষ যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কিভাবে বিচ্যুতিমূলক আচরণ এবং ক্রাইম প্রতিরোধ করা যায়, বিচ্যুতিমূলক আচরণ এবং অপরাধ সমাজ থেকে প্রতিরোধ করা যায় সেই উপায়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এরপরে তোমাদের শর্ট এন্ড সিলেবাসে যে লাস্ট চ্যাপ্টার, এটা তোমাদের পরিপূর্ণ সিলেবাসেরও লাস্ট চ্যাপ্টার ছিল, সেটা হচ্ছে সোশ্যাল চেঞ্জ বা সামাজিক পরিবর্তন। প্রথমেই আলোচনা করা হয়েছে এই চ্যাপ্টারের কনসেপ্ট অফ সোশ্যাল চেঞ্জ, অর্থাৎ সামাজিক পরিবর্তনের যে ধারণা সেটা নিয়ে। এখানে সামাজিক পরিবর্তন বলতে আসলে কি বোঝানো হয় সেটা আমরা খুব সুন্দরভাবে জানতে পারি। এরপরে রয়েছে ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড কজেস অফ সোশ্যাল চেঞ্জ, সোশ্যাল চেঞ্জের বৈশিষ্ট্যগুলো কি কি এবং ঠিক কি কি কারণে সোশ্যাল চেঞ্জ হয়ে থাকে সেগুলো আমরা এখানে জানবো। থিওরিজ অফ সোশ্যাল চেঞ্জ, মার্কসিস্ট থিওরি, প্যারেটোস থিওরি। এখানে সোশ্যাল চেঞ্জের যে থিওরি সেগুলোর কথা বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে মার্কসিস্ট থিওরি। কার্ল মার্কস তার হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম দিয়ে দেখিয়েছেন যে
কিভাবে স্তরে স্তরে এক স্তর থেকে মানব সমাজ আরেক স্তরে গিয়েছে, কিভাবে মানব সমাজে পরিবর্তন হয়েছে সেটা এখানে আলোচনা হয়েছে। এছাড়া প্যারেটো সার্কুলেশন অফ এলিট থিওরি, যেটা অর্থাৎ কিভাবে সমাজের একটা শ্রেণী দীর্ঘ সময় এলিট হিসেবে থাকে, পরবর্তীতে তাদের অবস্থান পতন ঘটে এবং তারা নন এলিট হয়ে যায় এবং নতুন শ্রেণী এলিট হিসেবে আসে। এই যে সার্কুলার থিওরি, এই দুটো থিওরি তোমাদের এই সোশ্যাল চেঞ্জ চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। খুব গভীরভাবে না হলেও থিওরি গুলো সম্পর্কে তোমরা ধারণা রাখার চেষ্টা করবে। এরপরে বলা হচ্ছে ইম্প্যাক্ট অফ ডিফারেন্ট এলিমেন্টস অফ সোশ্যাল চেঞ্জ। সোশ্যাল চেঞ্জের বিভিন্ন উপাদান রয়েছে, যেমন আমরা তথ্য প্রযুক্তিকে একটা গুরুত্বপূর্ণ উপাদান বলতে পারি, তারপরে ক্লাইমেট চেঞ্জকে একটা গুরুত্বপূর্ণ উপাদান বলতে পারি। বিভিন্ন উপাদানের প্রেক্ষিতে যে সমাজ পরিবর্তন হয়ে যাচ্ছে সেই উপাদানগুলোর ভূমিকা সমাজ পরিবর্তনের ক্ষেত্রে এখানে আলোচনা করা হয়েছে। এবং সর্বশেষ যে কন্টেন্ট সেখানে বলা হয়েছে রিলেশন অ্যামং সোশ্যাল চেঞ্জ, এভলিউশন, প্রোগ্রেস অ্যান্ড ডেভেলপমেন্ট। এখানে আমরা চারটা কনসেপ্ট দেখতে পাচ্ছি: সোশ্যাল চেঞ্জ দ্যাট ইজ সামাজিক পরিবর্তন, এভলিউশন দ্যাট ইজ বিবর্তন, প্রোগ্রেস দ্যাট ইজ প্রগতি এবং ডেভেলপমেন্ট দ্যাট ইজ উন্নয়ন। এইখানে আমাদের এই চারটা কনসেপ্ট সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে এবং এদের সাথে সম্পর্ক কি, এদের মধ্যে পার্থক্য কি, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের খুব পরিষ্কার ধারণা রাখতে হবে, না হলে পরবর্তীতে গিয়ে সমস্যা হতে পারে। তো এই ছিল মূলত তোমাদের শর্টেন্ড সিলেবাস, যেই সিলেবাসের উপরে তোমাদের পরীক্ষা এবং অ্যাসাইনমেন্ট নেওয়া হবে। এবং আমি ব্যক্তিগতভাবে তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে যে চ্যাপ্টার গুলো তোমাদের বাদ দেয়া হয়েছে, ফর্মালি পড়ানো না হলেও অবসর সময়ে তোমরা চ্যাপ্টার গুলো দেখে নিবে, এতে তোমাদের ভবিষ্যতে অনেক লাভ হবে। বিশেষত চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3, একটা হচ্ছে রিসার্চ মেথোডোলজি, আরেকটা হচ্ছে তোমাদের থিওরিস্টদের চ্যাপ্টার। এই দুটো চ্যাপ্টার কিন্তু আসলে সোশিওলজির বেসিক, সোশিওলজির প্রাণ। তোমরা চেষ্টা করবে এই চ্যাপ্টার গুলো একটু দেখে নিতে এবং তোমাদের জন্য এটা আরো সহজ, কারণ আমাদের কলেজের ওয়েবসাইটে, ফেসবুক পেজে এই দুইটা চ্যাপ্টার সম্পর্কে ক্লাস নেওয়া আছে, ভিডিওগুলো আছে, তোমরা দেখে নিলে আমি খুব খুশি হব। আর হয়তো আগেও বলেছি শুরুতে যে হয়তো এটাই ফর্মালি ক্লাস হিসেবে তোমাদের সাথে আমার শেষ দেখা। এরপরে আদৌ কখনো তোমাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না, হলেও হয়তো এইভাবে ক্লাসে দেখা হবে না। এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা ফেস টু ফেস ক্লাসে একবারও মিলিত হতে পারলাম না। তারপরেও সৌভাগ্য যে আমরা ক্লাসগুলো কন্টিনিউ করতে সক্ষম হয়েছি এবং আমরা সবাই দোয়া করব যেন আমরা খুব সহজে, খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। তবে স্বাভাবিক জীবনে ফিরে আসার আগ পর্যন্ত আমরা সবাই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবো, মাস্ক ছাড়া কখনো বাইরে যাব না, বাইরে গেলেও সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করার চেষ্টা করব, বাইরে থেকে ফিরে সুন্দর করে হাত মুখ ধুবো এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকার চেষ্টা করব। দুটো জিনিস খেয়াল রাখবো, অন্য কারো কাছ থেকে যেন আমি ক্ষতিগ্রস্ত না হই এবং আমার কাছ থেকে যেন অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয়। তোমরা সবাই ভালো থাকো, ইনশাআল্লাহ জীবনে তোমরা সবাই অনেক উন্নতি করবে, সেই দোয়ায় থাকবে। তোমরাও আমার জন্য দোয়া রাখবে। ধন্যবাদ সবাইকে।